হ্যালো এভরিওয়ান, আমি মিশকা। রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদমায়া প্রেমগাথার নতুন পর্ব 24 নিয়ে চলে আসলাম। তো চলো শুরু করা যাক। সকাল 6:33। সাদাসিধে কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়েছে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশা আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশের সূর্যের লাল ছটায় আলো আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মারুতপুর আবাসিক এলাকায় হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখানকার। কোনোরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন থাকে না সাত সকালে। ব্যস্ততায় দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় 8টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরও ভোরে, বলতে গেলেও 6টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতে মায়া 15 মিনিট লাগলো। বাকি 17 মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে ফাইলগুলো চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশের দোকানপাটগুলো গুলো অনেক আগে খুলে বসে আছে দোকানদাররা। সকালে চা বেচাকেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালোই দেখা যাচ্ছে। এমন মধ্যে মায়ের পশ্চিম পাশে রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বাবার অফিসের বিল্ডিংয়ের নিচেই। কাল মায়া এই অফিসটায় হৃদের সঙ্গে দেখা করেছিল। আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া। গোটা 17 মিনিট পার হয়ে 18 মিনিট ঠেকলো ওর অপেক্ষার প্রহর। হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন বলেছিল সেই সময়টা দেখেনি। সেজন্য মায়া সারা রাত ছটফটে রাতের ঘুম হারাম করে কাক ডাকা ভোরে উঠে কলেজের জন্য একবারে রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে যাবে এমনটাই মনস্থির করা। আজ মায়ের শেষ পরীক্ষা। প্রযুক্তি পরীক্ষাটা দিলেই এই যাত্রায় শেষ হবে। বিগত 2 দিন ধরে মায়ের পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর চিন্তার মাঝে মায়া জুইকে ঘুমন্ত অবস্থায় রেখে বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল। দুজনের কাউকে বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি। মায়া খোঁজ না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতে চাইতো তাহলে জুই 1000টা প্রশ্ন করতো মায়াকে, যার একটাই উত্তর আপাতত মায়ের কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যে বললেও মায়ের পার পায় না। জুই চট করে ধরে ফেলে মায়ের মিথ্যেটা। সেই জন্য মায়া ইচ্ছে করে জুইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুই বকা দিলেও শুনে নেবে ও, কিন্তু তারপরও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ের পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে। সেখান থেকে সোজা কলেজে যাবে এমনটা আরিফ বা জুইকে বলতে যদি তারা মায়ের খোঁজে আসে তো। মায়া মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জড়তা মইয়ে আবারও তাকালো। রাস্তায় পথচারী অনেকেই মায়ের দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে স্কুল ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য পথযাত্রীদের দৃষ্টির ভিড়ে সে। মায়া হাঁসফাঁস করলো। চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পায় কিনা তাই খুঁজলো। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজলো। মায়া মনে হলো সে বোকামি করে ফেলেছে ভিতরকার অস্থিরতা চেপে রাখতে না পেয়ে এত সকাল সকাল চলে আসাতেই। মায়া ভাবলো সে কী করবে, চলে যাবে নাকি আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না একবারে কলেজের টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুইজন মায়ের পাশে থাকবে। তখন আর হৃদ খানের সঙ্গে মায়ের আলাদা দেখা হবে, আর না ওর নিখোঁজ স্বামীর তথ্য নিতে পারবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়ে থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়ের অজায়িত সময় আরও 5 মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে। তারপর হুট করে একই বিল্ডিং থেকে তাড়াহুড়ো নামলো আসিফ। ফর্মাল গেট আপ সে, কানে ফোন চেপে হয়তো জরুরি আলাপ সারছে। তবে সিঁড়ি গোড়ায় আসতে পাহারাদারকে একজন লোক বিল্ডিংয়ের গেট টেনে ধরতে আসিফকে বের হতে দেখলো মায়া। মূলত গেটের শব্দের পেছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়লো এদিকটায়। সকাল সকাল মায়াকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগোলো সেদিকে। কয়েক কদমের দূরত্ব গুছিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়ার চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে, কিন্তু আসিফের মুখে ভাবি ডাকটা শুনে এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হওয়ায় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য করেনি, আবার হয়তো করেছে, কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট অবুঝের মতন ভাবি ডাকবে এমনটা শোভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়া মনে হলো সে অজায়িত ভুল ডাক শুনেছে হয়তো। কিন্তু তারপরও মায়াকে নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তর সুন্দর হেসে শুধল, আপনার কাছে এসেছিলাম ভাইয়া। কাল হৃদ ভাইয়া বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেজন্যই আসলাম। আপনি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন ভাইয়া, কোনো কাজে? ততক্ষণ আসিফের মার সম্মুখে এসে দাঁড়ালো। ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাছে বাইরে যাচ্ছিলাম। ভালো হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাই আপনি 3 তলায় পাবেন, আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় চলে যান। এই বিল্ডিংটা ভাইদেরই, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পিছনে ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় মায়াকে সিঁড়ির পথে এগিয়ে দেওয়ার জন্য আদেশ করলো। মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দিবে। মায়া একটু আমতা আমতা করে নিজের মনে অজায়িত প্রশ্ন করে ফেললো আসিফকে, আসলে ভাইয়া আপনি কি আমায় একটু আগে ভাবি রেখেছেন? মায়ের কথায় আমতা আমতা করে বোকা হাসলো আসিফ। তখন তাড়াহুড়ো কি বলে ফেলেছে লক্ষ্য করেনি আসিফ। মায়ের এখন প্রশ্ন করাতে আটকালো
টনক নড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে অস্বীকার করলো মায়ের কথায়। না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথা মায়া খানিকটা লজ্জা পড়ল। ওরও অজায়িত প্রশ্নটা এভাবে করা ঠিক হয়নি, সেজন্য সরি বললো আসিফকে। সরি ভাইয়া, আসলে আমার মায়ের কথা শেষ করতে দিল না আসিফ। এর মাঝে কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি ওপরে যান। কথাটি বলে আসিফ আর দাঁড়ালো না মায়ের সামনে, পেছনে ঘুরে উল্টে পথে চললো তাড়াহুড়ো। বলা যায় না বেফাঁসভাবে আবারও না ভাবি ডেকে ফেলে মায়াকে, তখন হৃদ ভাই ওকে আস্ত রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফের পেছন ডাকলো, কিন্তু সে শুনল না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিংয়ের অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আবারও খেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে, এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে। মায়ের হতাশা আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘোরালো বিল্ডিংয়ের দিকে। পুরো মাথা উঁচু করে দেখলো নাক উঁচু বিল্ডিংটা। এই বিল্ডিংটা কয়তলা হবে মায়া গুনে দেখতে বোকার মতো মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকলো। মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা 7 তলা। রিদ খান থাকেন 3 তলায়। মায়া কি একা যাওয়া ঠিক হবে কোনো ছেলের বাসা হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবলো রিদ খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারে কেউ না কেউ থাকতে পারে। রিদ খানের পরিবার এত সকালে নিজের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দেবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যে কিছু একটা বলতে হবে। ইতস্তত মায়া হাঁসফাঁস করলো। কি এক বিপদে পড়লো মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবন যে কাজ করা ছিল না সেই কাজগুলো আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকের চাপার শ্বাস ছেড়ে দ্বিধায় নিয়ে বিল্ডিংয়ের ভেতরে দিকে হাঁটলো। দারোয়ান দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাঁসফাঁস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো। জড়তায় হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপলো, 1 বার 2 বার 3 বার। এরপর পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো, কিন্তু রয়েছে। কিন্তু তারপরেও কাউকে দরজা খুলতে না দেখে মায়া আর দিমনা করলো এতবার কলিং বেল চাপাতে। মায়ের মনে হলো সাত সকাল বেলায় হাওয়ায় বাসায় সবাই হয়তো ঘুমিয়ে আছে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়া মনস্থির করে আর কলিং বেল বাজাবে না। সেজন্য সুইচ বোর্ড হাতে নিজের হাতটা গুটিয়ে নিজেই খটখট করে দরজা খুললো কেউ। তবে ওর সামনে দরজা নয়, বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাশভারী গলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পিছনে তাকালো, দেখলো হৃদ দরজা ধরে ঘুমন্ত চেহারা এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়া এই মুহূর্তে দেখে হৃদ অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাহর করতে পারলো না। তাকে স্বাভাবিক মনে হলো মায়ার, তবে মায়ার বেশ চমকিত হৃদের এলোমেলো চুল আর ঘুম জড়ানো চেহারায়। মায়ের মনে হলো এই প্রথম সে হৃদ খানকে দেখলো। সে গুছালো নয়, পরিপাটি নয়, বরং এলোমেলো এক সুন্দর সুদর্শনকে দেখলো। সে দেখতে শুধু আকর্ষণীয় নয়, বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ের মনটা না কাটলে এতক্ষণে হৃদ খানের এই রূপে গলে পড়তো সে। তবে মায়ের মনকে বাধ্য লোকটা আসলেই মাত্রাধিক সুন্দর আর নজরকাড়া সুদর্শন। হৃদ মায়াকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরে হালকা কপাল কুঁচকায়। মায়ের অপলক দৃষ্টিতে ওর মনোভাব বুঝতে দেরি হলো না হৃদের। স্বাভাবিক ন্যায় হৃদ দরজা ছেড়ে ভেতরের দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, ভেতর থেকে দরজাটা লক করে দাও। হৃদ চলে যেতে মায়ের টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল। হৃদকে বেহায়া নজরে দেখায়। সে জীবনের সুন্দর ছেলে দেখেনি মায়া, এভাবে কারো দিকে তাকিয়ে থাকতে হয়? লোকটা নিশ্চয় মায়াকে খারাপ ভাবছে। এমনই এই লোক মায়াকে খারাপ খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়। এখন মায়ের বেহায়া দৃষ্টি লোকটা নিশ্চয় মনে করবে মায়া তার রূপে গলে গিয়ে পরকীয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায়। আজকাল ও নিজের সাথে কি হচ্ছে সেটা ঠাউর করতে পারছে না সে। মায়ার মনে হচ্ছে ও অদৃশ্য কোথাও আটকে গেছে, কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানে মায়া অসহায় হয়ে পড়ে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া হৃদের পেছন ফ্ল্যাটের ভিতরে ঢুকলো। হৃদের কথার মতন দরজা লাগিয়ে পিছনে ঘুরে দেখলো, চোখে পড়লো ভিতরকার সাজানো গোছানো সুন্দর একটা ফ্ল্যাট। মায়া অবাক নেতে চারদিকে তাকলো। পুরো 3 তলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। অপর এপাশ ওপাশ 2 মিলিয়ে একটা ফ্ল্যাট হবে, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাটা কলিং বেল চাপছিল, কিন্তু হৃদ অপর দিকে দরজা খুলছিল। প্রথমত বাইরে থেকে কেউ বুঝতে পারবে না দুটো ফ্ল্যাট নয়, একটাতেই গড়া। মায়া ভিতরে ঢুকতে ঢুকতে চোখ ঘোরালো বিলাসিতা ভরপিণ্ড ফ্ল্যাটটির সৌন্দর্যের দিকে। এত সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটি হৃদ ছাড়া আশেপাশে আর কাউকে চোখে পড়লো না মায়ার চোখ যখন ফ্ল্যাটের অভিজাত্যর মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ার ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে?
মায়া অল্প চমকে হৃদের দিকে তৎপর করে তাকালো জড়তার চোখে। জামাই খোঁজে দিশারা হয়ে থাকতে না পেরে সকাল সকালে আপনার কাছে চলে এসেছে তার তথ্য নিতে, এটা বলবে মায়া? এটা বলে নিশ্চয়ই হৃদ খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আবার জামাই পাগল বলতেও পারে ওকে। এই বিষয়টা ভাবতে দেখাবে না মায়া? মিথ্যা করে মিনমিন করে বলল, কাল আপনি আমার সকালে আসতে বলেছিলেন কিন্তু কয়টায় আসবো সেটা বলেননি, সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তারা আছে তো তাই, 8টার সময় আমার পরীক্ষা, সেই জন্য এখন না আসলে পরে আর আসার সময় পেতাম না, দৃঢ় কণ্ঠে বলল। কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9টা 45 আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যে বলে ধরা পড়ে যাওয়ায় মায়া এবার মিনমিন করলো, তারপরে নিজেই হয়ে গায়গুই করে ফের মিথ্যে বলে উঠলাম, আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলে এত সকালে আসলাম। হৃদ নিজে এলোমেলো চুল 2 হাতে ব্রাশ করে পেছনে ঠেলে দিতে দিতে চোখচিয়ে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। 6টা 42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়াও সেদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যা বলছে, স্বামীর খোঁজে সে সকাল সকাল তার কাছে চলে এসেছে সেটাও বুঝলো, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলে সমস্যা, এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্ত, দারুণ একটা প্ল্যানিংটা নষ্ট করে দিবে। হৃদ ঘড়ি থেকে দৃষ্টি সরিয়ে ফের মায়ের দিকে তাকাতে চোখাচোখি হলো দুজনের। মায়া তখনও সবে দেওয়াল থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকাচ্ছিল। দুজনের দৃষ্টি মেলাতে মায়া ইতস্তত নত মস্তিষ্ক হলো, জড়তায় গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি, মায়া কি ভুল করে একা একটি ছেলে ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠবে। দুই ছেলে মেয়ে একা এক বাসায় থাকে। তাছাড়া হৃদ খান কেমন না কেমন চরিত্র মায়া ঠিকঠাক জানে না। যদি কোনো মেয়ে ঘটিত বিষয় আজ পর্যন্ত মায়া জানাশোনা না, চোখে পড়েনি কিছু, তারপরেও মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কোনো কেমন তা জানা নেই, তবে মায়ের সাথে এই লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাঠে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার গা ঘেঁষেও বসে পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ের জন্য রিস্ক না? মায়া ভাবলে দ্রুত সেই হৃদ থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে, সেজন্য সোজা কথা বললো, লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া কিচেনে এইদিকে। মায়ের কথায় বিপরীতে হৃদ কথাটা বলে আঙুল তুলে ফ্ল্যাটের কিচেনটা দেখালো। মায়ের থেকে অনুমতি নয় বরং আদেশ করলো তাকে কফি করে দেওয়া। হৃদের কথায় মাঝে মায়ের তীব্র অধিকার বোধ মনে করলো, কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে বিয়ে হয় বলে হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাকে নিয়ে কেউ কাজ করায়? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসাবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো, সেই জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়ার সুরে জানতে চাইলো, আমি? প্রায় 6:45, এত সকালে নিশ্চয়ই খেয়ে আসনি, আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বাবাকে মায়া চোয়াল ছুলে পড়লো, একটার পর একটা অর্ডার। সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি? তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো। মায়া হতবুদ্ধ হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করে হৃদ ড্রয়িং রুমে পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদের চলে যেতে মায়া তাড়াহুড়ো পেছনে ডাকলো হৃদকে, আরে এই যে কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন, এই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদের মায়ের কথায় উত্তর করলো না, বরং চলে যেতে যেতে নিজের বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে বিষণ্ণে তাকালো, ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবারে মায়াকে পর্যন্ত করলো না সে আদৌ রান্নাবান্না পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আবারও একবার তাকে হাতের পরীক্ষার সাদা ফাইলগুলো সোফা টেবিলের ওপর রাখলো। হৃদের দেখানো কিচেনে ঢুকে দৃষ্টি বিস্মিত হলো, বেশ বড়সড় আর সুন্দর গোছানো কিচেন। দেওয়ালের ওপর ক্যাবিনেটের ওপরে জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরে নাম লেখা, কোথায় কোন জিনিস আছে। মায়া ব্রু কুচকালো, বড়লোকি কারবার সারবার। এই হৃদ খানের আরও কয়টা বাড়ি আছে কে জানে, ঢাকা টু চট্টগ্রাম, এই নিয়ে মায়া 3টে বাড়িতে গেল। মায়া বজ্জাত লোক, চট্টগ্রামে এসব পরিবারের সাথে না থেকে এই খালে বাড়িতে পড়ে আছে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকায় গান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকেন। এই আলোকে কি এমন দুঃখ থাকতে পারে যে পরিবারের সাথে না থেকে আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমন সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই লোকে বিয়ে করলেও হয়তো এমন ভবঘুরে মেয়ে দেখে বিয়ে করবেন যার মাথার তার ছিঁড়া হবে। সহজ ভাষায় বুঝলো, আল্লাহ জানে কোন মেয়ের কপাল ফাটবে যা হৃদ খানের মতন ঘাড়তেরা মানুষ স্বামী হিসাবে জুটবে। মায়া তো এখনও হৃদ খানের বইয়ের জন্য মায়া হচ্ছে, আহারে বেচারি। সেলফ খুঁজে নুডলসের আয়োজন করলো মায়া। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়েছে, নুডলস বানালো। মায়া জানে হৃদ ঝাল খেতে পারে না, একবার শুনেছিল, সেজন্য কম ঝালের আয়োজন করলো। আপাতত নুডলসের থেকে বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাড়াহুড়ো কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন দরকার, সেটা আপাতত মায়ের হাতে কম। তাছাড়া মায়া জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়তে হবে বলেই এত সময় নিয়ে দুটো মানুষ এক ফ্ল্যাটের দরজায় লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস ঢেলে ডাইনিংয়ে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উঁকি মারলো। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ডাইনিং টেবিলে আস্তে আস্তে হৃদের মুখোমুখি হলো।
ততক্ষণে হৃদের গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ডাইনিংয়ে চেয়ারে বসে পড়লো, একদম গোছালো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে উঠে এলোমেলো হৃদ খান আর নেই। মায়ার হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কফিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কফিটা হাতে নিয়ে মায়ার দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারবো না। হৃদের কথা মায়া চেয়ারে পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালেন না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছুই দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বলল না, আপাতত কিছু বলার নেই তার। মায়া অন্য চিন্তায়। কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদের হাতে কফিটা চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো। মায়া চমকে গোল গোল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোককে বেড়ে খাওয়াবে কেন? এই লোক কি হয় মায়ার? কিন্তু কিছুই তো না, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ের ওপর সব থেকে বেশি অধিকার এই লোক আজব সামনে রাখা আছে, অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলেও হৃদের মুখের ওপর মানা করে দেবে। সে বলবে, আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে রেখেছি, এবার নিজের হাতে খেলে খান, নয়তো খাওয়া লাগবে না। অথচ মনে কথাগুলো মায়া মনে বলতে পারলো না। হৃদের কাছে সাহায্য চেয়েছে বলে মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে দেয়, তাহলে হৃদ মায়াকে নিখোঁজ স্বামীর তথ্য দেবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদের প্লেটে নুডলস টুনে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বলল, দ্রুত খাও, শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথা চমকে মায়ার কথাই বলল। হৃদ তখনও মায়ের দিকে তাকালো। সে ততক্ষণে নুডলসের চামচে মুখ তুলে ফেলেছে। হৃদ অল্প অল্প কথায় মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেখায়। মায়া উত্তেজনা হৃদকে ফের প্রশ্ন করবে, তখনই দরজা কলিং বেল বেজে উঠল আচানক। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটা কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়ে যাচ্ছে। বাসায় কে আসলো? ওদের দুজনকে একত্র দেখলে কিভাবে, সেটা টেনশনে মায়া ভয়ে অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া স্থির চিত্তে বলল, কে জানি এসেছে, আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে। মায়ের কথা হৃদ বিরক্ত হলেও মায়ের দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বলল, আসিফ হবে। সত্যি? হৃদ আর উত্তর করলো না। সে অবত্যাত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়ার ইতস্তততা করে দরজা খুলে দিল। চোখে পড়ল কালকে সেই রাহাত ছেলেটি, যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মা সেই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের ভয় পেল। যদি মায়াকে খারাপ মেয়ে ভাবে রাকিবকে বলে দেয়, তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকেও বলে দেবে। মায়া ভয়ার্ত মুখে রাহাতের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাতের ছটপটে উত্তর আসলো তখনই। হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি আমি। আসিফ ভাই আপনাদের জন্য খাবার পাঠিয়েছে, নিন। মায়ের ভয়ে ভয়ে প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তারা দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসিফ ভাবি কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়ের সেদিকে তাকেও স্বস্তির নিঃশ্বাস ফেলো, যাক ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি, ভয় কাটলো। মায়ের দরজা লাগিয়ে ফের ডাইনিংয়ে আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের ওপর রাখতে রাখতে বলল, আসিফ ভাই খাবার পাঠিয়েছে, আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভেতরে হতে খাবার বাক্সগুলো খুলে হৃদের সামনে রাখলো। আমি অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নেবো, ওকে। হৃদের বিরক্ত কণ্ঠে কথাটা বললো। মায়া বেশ লজ্জিত হলো হৃদে এভাবে বলতে দেখে। আরে মানুষজন দুইবার এমনিতেই স্বাদে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবার সাধলো না মায়া না করাতে। মায়া তো সত্যি খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে যেতে হৃদ পেছন ডেকে বলল, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো তার স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে পড়লো হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেটে রাখতে রাখতে বলল, নিন। আমি ফ্রিতে কিছু করি না, করার ইচ্ছেও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নয়। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছে, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কর বিষয়টা। অন্য হাতে কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করছিলাম তোমার দুটো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে, একটা বিক্রি করে 2 লাখ এমন পেতাম, কিন্তু তুমি তাতে রাজি নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার দ্বিতীয় স্বামী বিয়ে করতে পারে। আসলে এমনটা আমিও ধারণা, বউ মারা গেলে স্বামী আর একটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি এখন তোমার একটা কিডনি দিতে না ইচ্ছুক না, সেজন্য আমি বললাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনি ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেবো আমার পাওনাদার 2 লাখ টাকা দায়ে। এতে তুমিও মরবে না, তোমার সংসার দ্বিতীয় নারী আসবে না। আমাদের পরকীয়া সম্পর্ক থাকলেও তবে ভয় নেই, একটা কিডনি দিও, কিন্তু মানুষ বাঁচে অনেক বছর, মরে না। হৃদ মুখে আবারও পরকীয় প্রস্তাবটা পেয়ে মায়ের নাক মুখ কুচকালো। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে মায়া কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বুঝে না। তারপরে মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চালো না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়া যায়
বা ওর স্বামীর, একই তো কথা। লোকটা খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথায় ঘাড় বেঁকে সম্মতি দিল। মায়া সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু উচালো। নারী আসলেই সব পারে। স্বামী কিনে তার অগোচরে বিক্রি করে দিতে পারবে, তারপরেও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছল। মায়ের উদ্দেশ্য একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না। ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকা, বুঝেছেন? টাকা লেনদেন দিয়ে আমি কাউকে বিশ্বাস করি না। সেই জন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দিবে, সেগুলি সুন্দর করে সাইন করে দেবেন। কাগজপত্র হলো আমাদের মধ্যকার ডিল রয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? যে কাজ হওয়ার পরে আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেগুলো কাগজে কলমে সাক্ষী। আর কি, আরেকটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। হৃদের কথার মাঝে অস্থির গলা ফোড়ন কাটলো মায়া। সে কি কাজে কেন? আগে আমাকে বলতে দেন, তারপরে আপনি নিজের মুখ খুলবেন। সরি, আপনার বলেছিলাম আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ নেই, এমনকি কাবিননামা নেই। সব আগুন পুড়িয়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই বলে কিছু বিষয় বিয়েটা হয়েছিল, সেটা কিন্তু আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ। সমাজ সত্যি মিথ্যা যাচাই পরে করবে, কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীকর করা কিন্তু ইসলামের নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেই জন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপরে আপনি একজন ছোট মানুষ। সেই জন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন? আমার দায়িত্ব নেওয়ার আপনার সমস্যা আছে? আপনার ভালোর জন্য বলেছিলাম। হৃদের কথায় মায়ের সম্মতি জানায়, যার অর্থ তার কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে। হৃদের কটূক্তি বুদ্ধির জোর দেখে গেল তখনই। মায়াকে ফির নিজের কথা জালে ফাঁসাতে বললো, তো কাজের ব্যাপারটা যেটা বলছিলাম, আসিফকে ফাটানো হয়েছিল উকিল আর কাজী সাহেবকে আনতে, উনি আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য ডাকা হয়েছে। উকিলের বিষয়টি হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন। আমার মধ্যকার এই ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে, আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যে মিথ্যে একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক দ্রুত ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তির কাছে আপনার বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলে টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারে, তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি যে স্বামী ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্ম কিন্তু সেই শিকার নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে সে সমস্যা নেই, এই রেকর্ড বিয়েটা দরকার হবে না আর। কিন্তু যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকে বিয়েটা রেকর্ড করে শুনিয়ে আপনার পরিবারের ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামী কিছু করার থাকবে না। কাজী সাহেব যখন বিয়ে করবে তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে, কিন্তু বর ছাড়া একা একা কবুল বললে হবে। রেকর্ডে তো ছেলে মেয়ে দুজনেই থাকতে হবে। আমি একা কবুল বললে ধরা পড়ে যাবো না? ভারী চিন্তিত বিষয় তো, এই বিষয়টি আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যে বিয়েটা হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলা আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে পাবো কোথায়? হৃদ ভাবুক হওয়ার ভান করলো। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইয়া না হয় বলুক আমার সাথে মিথ্যে মিথ্যে কবুল বলতে। মায়ের কথা হৃদ খানিকটা নড়েচড়ে বসলো। তার সাজানো গোছানো সুন্দর প্ল্যানিংটা কিভাবে জল ঢেলে দিতে চাচ্ছে এই মহিলা। হৃদ অসন্তুষ্ট গলায় বলল, আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না। আপনার এই উপকারটা বরং আমি করি। দায়িত্ব যেহেতু নিয়েছে, এতটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি ওনার পরিচয় দরকার পড়ে তাহলে দেব। আপাতত আমার পরিচয় দিয়ে আপনার মিথ্যে বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার পরিচয় স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিট করে আমার নাম কেটে নয় আপনার স্বামীর নাম ঠিকানা বসাবো, হবে? মায়ার ঘাড় বাঁকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ার খারাপ মনে হচ্ছে না, বরং ভালো মনে হচ্ছে। লোকটা মায়ার কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ পুরপুরে মেজের নাস্তা শেষ করে আসিফকে কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পেছন রাহাতের সঙ্গে রাফিন সোহান নামক আরও 2টা ছেলে আসলো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনকে মায়ের পক্ষে সাক্ষী হতে। মায়ের হৃদের কটূক্তি বুদ্ধি খতিয়ান বুঝতে পারলো না, বরং হৃদের মায়েরকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজন, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ের দিকে বিয়ের রেজিস্ট্রি পেপার এগিয়ে দিতে মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্র। মায়ের মুখোমুখি কাজী সাহেব বসা। তিনি মায়ের রেজিস্ট্রি পেপার সাইন করার পরপরই হৃদ মায়ের কাবিননামা এগিয়ে দিল। মা তাতেও সাইন করলো, কিন্তু বরের জায়গায় খালি দেখে হৃদের দিকে তাকালো এক পলক। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনে। হৃদ পূর্বে থেকে মায়ের দিকে তাকিয়েছিল, মুহূর্ত মায়া দিকে উপস্থিত সবাই তাকে। মায়া জড়তার জন্য সবার সামনে হৃদে প্রশ্ন করতে পারলো না যে কাবিননামা বরের জায়গাটা কে সাইন করবে সেটা। মায়া কাবিননামা সাইন করে কলমটা রাখলো। কাজী সাহেব হৃদের দিকে একই কাবিননামা এগিয়ে দিতে চাইলো। হৃদ হাতের ইশারায় থামতে বলল ওনাকে। হৃদ পরে সাইন করবে এমনটা হাতের ইশারায় বোঝাতে কাজী সাহেব আর কথা না বাড়িয়ে বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব হৃদের নাম আর বাবার নাম নিয়ে হৃদের পুরনো
বিয়েটা পড়ানো শুরু করলো আসিফ। হৃদের ফোনে রেকর্ড অন করে টেবিলের সামনে রাখলো। পুরো বিয়েটা রেকর্ড করার মধ্যে দিয়েই সম্পূর্ণ হলো। মায়া বুঝলো না কোনো মিথ্যে বিয়ে টিয়ে নয়, বরং সত্যিকারে শক্তপোক্তভাবে আবার একবার বিয়ে হলো দুজনের। মায়া মনে করলো হৃদ ওকে উপকার নয়, বিশাল বড় উপকার, কিন্তু মায়া গুণক্ষরও টের পেল না সেই উপকার মানুষটা আবারও একবার ওর স্বামী হয়ে বসে আছে। দুজনে বিয়ে শেষ হতে হৃদ আসিফকে নিয়ে মায়াকে কলেজ পাঠালো। তারপর সে কাবিননামা সাইন করে সবাইকে বিদায় জানালো। বিয়ের ডকুমেন্ট হিসাবে প্রত্যেকের কাগজ তার কাছে একটা করে কপি রাখলো। হৃদ তীক্ষ্ণ নজরে সেগুলো পরখ করে লাগলো কফিতে চুমুক দিতে দিতে। তারপর হাতে এই কফিটা মায়ে বানিয়েছে যাওয়ার আগে। সে বলেছিল মায়াকে চলে যাওয়ার আগে হৃদকে আরও একটা কফি করে দিতে। মায়া বিনা কথায় করেও দিয়েছে। হৃদ শুষ্ক নজরে বিয়ের রেজিস্ট্রি পেপারগুলো দেখতে লাগলো বারবার। কাল মায়ের কথাগুলো হৃদকে ওইভাবে না বললে আজ হয়তো হৃদ কখনো বিয়ে করতো না। কাল মায়া হৃদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছিল তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই দুজনের বিয়ের, আসলেই ছিল না। হৃদ কোনোভাবেই বিয়েটা হয়েছিল বলে এমনটা প্রমাণ করতে পারতো, সেই জন্য তোড়জোড় করে আজকে বিয়েটা করে নিল হৃদ। এখন হৃদের কাছে প্রমাণ আর প্রমাণ। হৃদ শুষ্ক চোখে আরও একবার কাগজের গুলো বুলালো। তার বউ বোকা হলো, মাঝে মধ্যে কাজের কথা বলে বেড়ায়। তাকে বিয়ের আইডিয়াটা দেওয়াটা জোশ ছিল। তো বন্ধুরা, আজকে অনেক বড় পর্ব দিলাম। তো পর্বটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, বিদায়।